একটি পাহাড়, মেঘের মাঝে ভাসা এক মন্দির, আর তার মধ্যেই দাঁড়িয়ে আছে বিশাল এক বুদ্ধ মূর্তি। চলুন ঘুরে দেখি চিনসুই কেভস টেম্পল। ওয়েলকাম এভরিওয়ান। এখন হচ্ছে সকাল 6:30। আমরা সকাল সকাল উঠেছি আজকে টেম্পলে যাওয়ার জন্য। চলুন বাইরে একটু দেখাই যে জুন মাসে কেমন একটা গরমকাল ধরা যায়। এখন দেখেন কত সুন্দর কুয়াশা এখানে। তার মানে শীতকালে যদি আসি এখানে তাহলে কেমন ঠান্ডা পড়বে তার একটা আন্দাজ করা যায়। আমরা রেডি। আমরা আজকে এখানে থাকবো না, তাই পুরোপুরি লাগেজ নিয়ে এখান থেকে চলে যাব। কারণ 12টার পরে যদি আমরা ছাড়ি তাহলে এক্সট্রা দিনের ভাড়াটা দিতে হবে। তা আমরা লাগেজ নিয়ে চলে যাব। আর আমরা গাড়ি বুক করার চেষ্টা করছিলাম অ্যাপে, কিন্তু পাওয়া যাচ্ছে না। সো আমরা ভাবলাম নিচে গিয়ে দেখি। তো আমরা নিচে এসে যখন সিকিউরিটি গার্ডদের সাথে কথা বললাম, তিনি খুব ভালো। তিনি আমাদেরকে একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে ফোনে আলাপ করিয়েছেন এবং আমরা ওনাকে নিয়ে যাব। তো উনি আসতে কিছুটা সময় লাগবে। আমি ভাবলাম ততক্ষণ একটু সোসাইটি ঘুরে নেওয়া যাক। রাতে অল্পই ঘুরেছিলাম, ভেতরে খুবই সুন্দর। এটা পার্কিং এরিয়া, আর এই পাশটাও খুবই সুন্দর। দেখুন কত সুন্দর ফাউন্টেন। আর এদিকে আপনারা দেখছেন অনেক বড় বড় দালান, কিন্তু যদি আমি এই পাশে ঘুরি তাহলেই দেখতে পাবেন সুন্দর পাহাড়। কত সুন্দর ভিউ। তো আমরা যাচ্ছি চিনসুই কেভ টেম্পলে। এখান থেকে আমরা যাব আওয়ানা স্কাই স্টেশন। আওয়ানা স্কাই স্টেশন থেকে আমরা কেবল কার করে, যেটা অ্যাকচুয়ালি একটা রোপওয়ে, সেটাই করে আমরা পাহাড়ে উঠব। চলুন, গাড়ি চলে এসেছে, যাওয়া যাক। মিড হিলস থেকে আওয়ানা স্টেশন যেতে সময় লাগে 5 থেকে 10 মিনিট। চলুন, যেহেতু আমাদের সময় আছে, জেনে নিই চিনসুই কেভস টেম্পলের ইতিহাস সম্পর্কে। চিনসুই কেভস টেম্পলটি একটি বিখ্যাত চীনা বৌদ্ধ মন্দির। এটি প্রতিষ্ঠা করেছিলেন তান শ্রী লিম গো টং, যিনি গ্যান্টিং হাইল্যান্ডস রিসোর্টেরও প্রতিষ্ঠাতা। এই মন্দিরটি চীনের বিখ্যাত সাধু চিনসুইয়ের প্রতি উৎসর্গকৃত, যিনি দুর্যোগ ও খরা থেকে মানুষকে রক্ষা করার জন্য পরিচিত ছিলেন। বিশ্বাস করা হয় তিনি ছিলেন এক দয়ালু ও অলৌকিক শক্তির সাধক। টেম্পলটি নির্মাণ শুরু হয় 1975 সালে এবং শেষ হয় 1994 সালে। এটি পাহাড়ের খাড়া চালে নির্মিত হওয়ায় নির্মাণ কাজ ছিল খুবই চ্যালেঞ্জিং। বিশেষ আকর্ষণগুলোর মধ্যে একটি হলো বিশাল বসে থাকা বৌদ্ধ মূর্তি আর 9 তলা বিশিষ্ট প্যাগোডা। আমরা চলে এসেছি। এই যে এই কেবল কারগুলো করে আমাদের উপরে যেতে হবে। তো আমরা টিকিট কিনলাম। টিকিট হচ্ছে 10 রিঙ্গিট। তো আমরা লাইনে আছি। এটাই হচ্ছে আওয়ানা স্কাই স্টেশন। এই কেবল কারে আপনি 2টি স্টেশনে যেতে পারবেন। একটি হলো চিনসুই স্টেশন, যেখানে বৌদ্ধ মন্দিরটি আছে, আর একদম উপরে আছে স্কাই অ্যাভিনিউ স্টেশন। স্কাই অ্যাভিনিউ স্টেশনে আছে থিম পার্ক, ক্যাসিনো এবং হোটেল এইসব। সো আমরা আপাতত যাচ্ছি চিনসুই কেভ টেম্পলে। আমরা টেম্পলটি ঘুরে দেখব এবং বেশ মজা লাগছে। কেবল কারে প্রথমবার চড়ছি। তো আসলে জানি না কতক্ষণ লাগবে, দেখা যাক কতক্ষণ লাগে। যাদের হাইট ফোবিয়া আছে তাদের একটু ভয় লাগবে, কিন্তু উপর থেকে ভিউটা বেশ সুন্দর।
দেখুন রাস্তা দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমরা কাছাকাছি চলে এসেছি। আমি এখান থেকে হালকা প্যাগোডা দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি, এখন আমাদের নিচের দিকে নামতে হবে। স্টেশন থেকে নিচে নামতে হয়। নিচে নামলে ওই যে দেখা যাচ্ছে টেম্পলটি এবং স্কেলেটর আছে এখানে। খুবই আরামেই নিচে যাওয়া যাবে, বেশ সুন্দর। বাহ, কি সুন্দর ভিউ। এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4600 ফুট উপরে। এটাই একমাত্র মন্দির যেখানে কেবল কারে মাঝপথে নেমে ভিজিট করা যায়। আমরা চলে এসেছি। নয়তলা প্যাগোডা, আর এখান থেকে গ্যাংটিং হাইল্যান্ডসের একটি সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি। দেখুন কি সুন্দর, মনে হচ্ছে যেন আকাশের উপরেই ভাসছি। বাহ, খুব সুন্দর। এবং ভাবতেই অবাক লাগে কেমনে এই মন্দিরটি নির্মাণ করেছেন এই পাহাড়ের উপর। এখানেও একটি মন্দির দেখতে পাচ্ছি, অনেকে প্রার্থনা করছেন ভিতরে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর ডিজাইন করা এবং আসলেই মনে হচ্ছে যেন আকাশে ভাসছে পুরো মন্দিরটি। এখানেও কিছু মূর্তি দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে ফেইতিয়ান, অর্থাৎ উড়ন্ত দেবদূত বা স্বর্গীয় অপ্সরা। এবং মন্দিরটি বেশ বড়। এখানে একটি ঘন্টা দেখতে পাচ্ছি, আমি বাজাবো আশা করি। দেখুন কত সুন্দর রাস্তা, আঁকা বাঁকা রাস্তা চলে গেছে পাহাড়ের মাঝখান দিয়ে এবং আপনি চাইলে এখানে ডিরেক্টলি গাড়ি নিয়েও আসতে পারেন যদি আপনি কেবল কারে চড়তে না চান। এখানে নিচে পার্কিং লট আছে।
ভালোই লোকজন দেখতে পাচ্ছি। আম, বিশেষ করে চীন সম্প্রদায়ের মানুষদেরকে বেশি দেখা যাচ্ছে। ওনারা সবাই প্রার্থনা করতে এসেছেন। এই যে চিনসুই কেভস টেম্পলের সবচেয়ে বড় আকর্ষণ বড় বৌদ্ধ মূর্তি। এই ঘন্টার শব্দকে শুভ সূচনা ও পবিত্রতার প্রতীক হিসেবে দেখা হয়। দেখুন মেঘে পুরো জায়গাটি এখন ধোঁয়াশা হয়ে গেল। খুবই সুন্দর, দেখে মনে হবে যেন ধোঁয়া উঠছে কোথা থেকে, কিন্তু এগুলো সব মেঘ। চলুন এবার বৌদ্ধ মূর্তির দর্শন করা যাক। আমরা যাই ওখানে। এই বৌদ্ধ মূর্তির উচ্চতা হচ্ছে ৩৯ ফুটের মতো। এখানে চীন সম্প্রদায়ের লোকদের ট্রেডিশনাল ড্রেস বিক্রি হচ্ছিল হয়তো, অথবা ভাড়া নিচ্ছিল, এরকম কিছু হবে। তো আমরা চলে এসেছি ভগবান বুদ্ধর মূর্তির সামনে, এবং পুরোটাই পাথর দিয়ে করা। পাশে আরেকটা রাস্তা দেখতে পাচ্ছি, এটা দিয়েও ঘুরে যায় যাতে সব কিছু দেখা হয়ে যায়। এটা হচ্ছে সিঁড়ি না, এটা হচ্ছে ডিরেক্টলি ঘুরে তারপর আবার উপর দিকেই চলে যায়। দেখুন কি সুন্দর ভিউ। যতই ভিডিও করি মনে হয় কিছু না কিছু রয়ে যাচ্ছে। দেখুন পাহাড়ের মাঝখানে এত সুন্দর বুদ্ধ মূর্তি, ভাবা যায়? এখানে অনেকজনকে দেখছি তারা চারপাশ ঘুরে। আমি চিন্তা করলাম আমিও ঘুরে নিই মূর্তির চারপাশে। এখানে একটা দরজার মতো দেখতে পাচ্ছি।
এবার পাশের জায়গাটি দিয়ে হেঁটে দেখা যায়, এখানেও হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে হবে। এটা হচ্ছে কয়েন ফাউন্টেন। এখানে মানুষ মনস্কামনা পূরণের জন্য কয়েন এখানে দেয়। পাশে আমরা ঘুরছি, এখানেও বেশ অনেক মূর্তি দেখতে পাচ্ছিলাম পাশ দিয়ে ঘুরতে ঘুরতে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির জন্য কি ভিডিও করা যাবে? আচ্ছা, এই মূর্তিটা হচ্ছে চিনসুই সাধুর মূর্তি, যিনি এই মন্দিরের নামের পিছনে মূল চরিত্র। যিনি ছিলেন বৌদ্ধ সন্ন্যাসী ও চীনা লোক বিশ্বাস অনুযায়ী অলৌকিক শক্তির অধিকারী সাধু। তিনি প্রায় 1000 বছর আগে ফুজিয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন, চীনে। জনসাধারণের রোগ ব্যাধি সরানো, বৃষ্টি আনা এবং দুর্যোগ থেকে রক্ষা করার ক্ষমতা তার মধ্যে ছিল বলে বিশ্বাস করা হয়। এখানে অনেকে তার কাছে প্রার্থনা করেন সুস্থতা আর নিরাপত্তার জন্য। যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। বৃষ্টি এখন থেমেছে, চলুন যাওয়া যাক। এগুলো হচ্ছে ফেইটিয়ান, উড়ন্ত দেবদূত, স্বর্গীয় অপ্সরা। বেশ সুন্দর ওয়েদার এখন। বেশ অনেক মূর্তি দেখতে পাচ্ছি, সামনে গুহার মতো দেখতে পাচ্ছি। বাহ, সুন্দর। এখানে ঝর্ণা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এখানে বেশ কিছু পাথরের কারুকার্য দেখা যাচ্ছে, মেবিটা হাতেই তৈরি করা, খুবই সুন্দর। পাথর খোদাই করে বানানো হয়েছে। আমি যতটুকু সম্ভব আনকাট করেই পুরোটা ভিডিও করার চেষ্টা করছি। তো এখানে 10 চেম্বার্স অফ হেল আছে, যেটা হচ্ছে নরকে 10টি প্রকোষ্ঠ বা 10 স্তর। একটি চীনা ধর্মীয় ধারণা যা বিশেষভাবে তাওবাদ এবং চীনা বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মার বিচার এবং শান্তির চিত্র তুলে ধরে। চিনসুই কেভস টেম্পলে এই 10টি চেম্বারকে রীতিমতো ভাস্কর্য ও ডায়োরামা দিয়ে জীবন্তভাবে উপস্থাপনা করা হয়েছে। মৃত্যুর পর আত্মা যমরাজ ও অন্যান্য স্বর্গীয় বিচারকদের সামনে যায়। তাদের বিচার হয় জীবনে তারা কি ভালো বা খারাপ কাজ করেছে তার ভিত্তিতে। তারপর সেই অনুযায়ী আত্মাকে বিভিন্ন চেম্বারে শাস্তি দেয়া হয়। প্রতিটি চেম্বারে ভিন্ন ধরনের অপরাধের জন্য ভিন্ন ধরনের শাস্তি দেয়া হয়।
উদাহরণস্বরূপ প্রথম চেম্বারে জীবনের হিসাব নেওয়া হয়, কি কি ভালো বা খারাপ কাজ করেছে। দ্বিতীয় চেম্বারে মিথ্যা বলা বা গুজব ছড়ানোর শাস্তি। তৃতীয় চেম্বারে অভিভাবকদের অবাধ্যতা বা কৃতজ্ঞহীনতা। চতুর্থ চেম্বারে প্রতারণা বা চুরি। পঞ্চম চেম্বার হত্যা বা নির্যাতন। এভাবে দশম চেম্বার পর্যন্ত চলে, যেখানে আত্মা পুনর্জন্মের জন্য প্রস্তুত হয়। মূলত এর পিছনে আছে বড় একটি নৈতিক শিক্ষা, যে ভালো কাজ করা, অন্যকে কষ্ট না দেওয়া। তো আমরা চেম্বার পুরোটা দেখিনি। আমার ইচ্ছা আছে প্রথমে আমি প্যাগোডাতে যাব। ও মন্দিরের ভিতরে পুরো লুটন যায়। প্যাগোডাটা পুরো উঠবো এবং আনকাট ভিডিও করব। আমাদের একটু নিচের দিকে যেতে হবে প্যাগোডাতে উঠতে হলে। আমরা চলে এসেছি, এখানে অনেক খাবার দোকান দেখতে পাচ্ছি। তো আগে প্যাগোডাতে ওঠা যাক, তারপর এখানে খাওয়া দাওয়া করব। কারণ 9তলা উঠতে 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 হয়তো খিদা লেগে যাবে। আমি চেষ্টা করব পুরোটা সময় ভিডিও কাট না করে উপরে যাওয়ার এবং নিচে আসার। তো দেখা যাক। তো এখন মেইন গেট দিয়ে আমরা ঢুকবো। এর পাশে গেলে হয়তো মেইন গেট দেখতে পাবো। কিন্তু লাগেজগুলো রাখতে হবে, কারণ এত বড় লাগেজ নিয়ে 9তলা ওঠাটা একটু কষ্টকর হবে। তাই এখানে ব্যাগগুলো রাখবো। আমার ভাই থাকবে পাহারায়, এখানে রাখা যাক। আর যখন আমি আসবো তখন সে যাবে। তো চলুন উঠা যাক। বেশ পুরানো সিঁড়ি। আমার সামনে যারা উঠছেন তারা হচ্ছে মরক্কো থেকে এসেছেন। তাদের সাথে আমার একটু আগে কথা হয়েছে। তারা আমার গিম্বল সম্পর্কে জানতে চেয়েছেন। তো তখন ক্যামেরা অফ ছিল, তো ভিডিও করা হয়নি। আমরা এখনো 2তলাতেও উঠিনি। তো ভালোই ভালোই এক্সারসাইজ হবে আজকে। এটা মেবি 2তলা। খুব সুন্দর। এভাবে আমি চারিপাশ ঘুরে আবার ওঠা শুরু করব এবং ভিডিও না কাটার চেষ্টা করব, যাতে আপনাদেরও মনে হয় যে আপনারা উঠছেন আমার সাথে। এবং ওঠার পরে নামার সময় দেখব উঠতে কতটুক সময় লাগে এবং নামতে কতটুক সময় লাগে। আচ্ছা, 2তলা থেকে 3তলা কিন্তু একটু কম উচ্চতা ছিল। তার মানে 2তলা ছিল না, ডিরেক্টলি 3তলা ছিল এবং এটি 4র্থ তলা। বাহ, কি সুন্দর ভিউ! পুরো গেন্টিং হাইল্যান্ডস যেন এখান থেকেই দেখা যাবে। চলুন আর উপরে উঠা যাক। এবার আমরা যাব 5th ফ্লোরে।
হুম, বাহ! যতই উপরে উঠছি ভিউ যেন আরো বেশি সুন্দর হয়ে উঠছে। ওকে, এবার 6th ফ্লোরে উঠবো। হুম, খুবই সুন্দর। ওই যে আমরা ওখানে ছিলাম, ওখানে সব মন্দিরগুলো ঘুরছিলাম। বেশ বড় এরিয়া জুড়ে এই মন্দিরটি আছে। ওকে, এবার হচ্ছে 7th ফ্লোর। চলুন ওঠা যাক। হ্যাঁ, বাহ! তো মেঘের কাছাকাছি চলে এসেছি। এবার 8th ফ্লোর। এরপরে মেবি আরেক তলায় আছে। 9th ফ্লোর পর্যন্তই আছে এটি। হুম, খুবই সুন্দর। বাহ! সো এটাই হচ্ছে লাস্ট। চলুন ওঠা যাক 9th ফ্লোর। সো আমরা 9 তলা উঠে গেছি, একদম উপরের তলায়। খুবই সুন্দর লাগছে উপর থেকে। তো আর কোনো সিঁড়ি নেই আমরা দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে একদম টপ ফ্লোর। খুবই সুন্দর ভিউ এবং সুন্দর বাতাস, দারুণ। ওই যে রোপওয়ে। সবকিছুই অনেক ছোট ছোট মনে হচ্ছে এখন। এবার দেখি নিচে নামতে কতটুকু সময় লাগে। এবার কোথাও দাঁড়াবো না, ডিরেক্টলি নিচে নামতে থাকবো। মনে হচ্ছে যেন একই সিঁড়িতেই বারবার নামছি, কারণ সব দেখতেই সেম।
আমরা অলমোস্ট চলে এসেছি। এই যে একদম নিচে চলে আসলাম। হ্যাঁ, ভালোই পরিশ্রম বলা যায়, কিন্তু হ্যাঁ মন্দির দর্শন করছি, সমস্যা নেই। যে এখানে তিনটে বুদ্ধ মূর্তি, সুন্দর। এবার আমি যে বসবো এবং আমার ভাই এসে ঘুরবে, আমি বসে বসে নিজেকে নিজে ভিডিও করি কিছুক্ষণ। ওকে, আমার ভাই চলে এসেছে, এখন খাওয়া যাক, চলুন। আমরাও অর্ডার করেছি রাইস বাকেট। এখানে ছিল রাইস, পর্ক আর এগ। খেয়ে দেখা যাক। অসাধারণ। আমরা ওইখানে ছিলাম, এখন আবার উপরে চলে এসেছি, কারণ এখন যাওয়ার সময় হয়ে গেছে। আমরা চলে যাব, আমরা নিচেই চলে যাব, আমরা আর উপরে যাচ্ছি না, কারণ আমাদের বাসের টিকিট করা আছে। আমরা কুয়ালালামপুর যাব আজকে, তো আমাদের এখনই ব্যাক করতে হবে। সো এখান থেকে মানুষ খুবই কম যাচ্ছে, সবাই উপরে যাচ্ছে, বেশিরভাগ যারা ঘুরতে এসেছে। তো আমরা এখান থেকে ব্যাক করছি, যার কারণে আমরা শুধু দুইজনই এবার কেবল কারের ভিতরে, যার কারণে অনেক আরামসে যাওয়া যাবে এবং ভালো করে ভিডিও করা যাবে। তো আমি ভাবছি আবারও আনকার একটা ভিডিও করব, যাতে আপনারা বুঝতে পারেন কতক্ষণ সময় লাগে নিচে যেতে। মাঝখানে যখন এই পিলারের মতো এই জায়গাটা আসে তখন একটু কাঁপে। হ্যাঁ, এছাড়া স্মুথলি চলে। আর আমার মনে হচ্ছে নিচে একটু ফাস্ট যাচ্ছি, মেবি উপরে আসাটা একটু স্লো এবং নিচে যাওয়াটা একটু একটু ফাস্ট। আই ডোন্ট নো, হয়তো আমার লাগছে। হ্যাঁ, আমরা হাফ ওয়ে চলে এসেছি, রোড দেখতে পাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে।
আওয়ানা স্টেশন এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা অলমোস্ট চলেই এসেছি। তো আমার ধারণা হয়তো ঠিক হতে পারে যে নিচে আসতে কম সময় লাগে। এবং আমরা পৌঁছে গেছি। তো দেখা যাক কতক্ষণ সময় লাগছে। লাস্ট স্টপ পৌঁছে যাওয়ার পরেই সময় দেখব। তো আমাদের লেগেছে মোটামুটি 3 মিনিটের মতো। তো আমরা এখান থেকেই ডিরেক্টলি কার নিয়ে চলে যাব বাস স্টপ। এখানে বেশ কিছু চকলেট দেখতে পাচ্ছি। তো আমরা বাস স্টপে চলে এসেছি। বাস স্টপের পিছনেই খুব সুন্দর, এটা হচ্ছে একটা মল। মলের ভিতরেই ঢুকে দেখলাম যে খুবই সুন্দর। তো বাস ছাড়ার আগে এখানে একটু ঘুরে নিচ্ছি। বা এখানে তো খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। সবাই ছবি তুলছে। তো খুবই সুন্দর একটি মল, বিশেষ করে মলের এই এই দিকটা খুবই সুন্দর, পাহাড়ে ঘেরা। তো এখন আমার ব্যাক করা উচিত। এখান থেকে হচ্ছে বাস ছাড়বে। সো গ্যাংটিং হাইল্যান্ডসের ব্লগ এখানেই শেষ করছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন কুয়ালালামপুর। চলুন যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি কুয়ালালামপুর। এখান থেকে আমাদের আরেকটি মেট্রো নিতে হবে। এবার আমাদের একটা কার নিতে হবে। আমরা গ্র্যাব বুক করেছি এবং আমাদের হোটেল খুবই কাছেই, এখান থেকে বেশিক্ষণ লাগবে না। আমরা হোটেলে পৌঁছে গেছি। রুম অত ভালো না হলো, ভিউ খারাপ না। তো এই ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, যেখানে আমরা যাব আরেকটি সুন্দর জায়গায়। ধন্যবাদ।